তথাকথিত সো-কল্ড একজন মেজর ডালিম সাজিয়ে নিয়ে এসে এই ইউটিউব চ্যানেলে একটি সাক্ষাৎকার অনুষ্ঠান করে। আমি যা শুনলাম, আমি যা বুঝলাম, আপনারা কি তাই বুঝলেন? মানে আগে ভিডিওটা শুনি, আমার তো পুরা ভাই মাথার উপর দিয়ে ধোয়া উঠতেছে। আগামী 24 ঘন্টার মধ্যে এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন শুরু করব। এই ঘটনার সাথে তার জড়িত কি করলেন আপনারা? 5 বছর হিসাব দেন, খতিয়ান দেন, কি করেছেন? এই মাত্র পাঁচ সর্বশেষ গরম বাংলা সংবাদ। ডালিম সম্পর্কে এবার লাইভে প্রকাশ্যে কি বললেন সাবেক ছাত্রলীগের সভাপতি, অন্যদিকে ছাত্রদের কোডিং হুঁশিয়ারি দিয়েছেন রাশেদ খান। তো বন্ধুরা, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কোন দিকে চলছে, তো চলুন বন্ধুরা ভিডিওটি আমরা সম্পূর্ণ স্ক্রিনের আমি যে প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই, যে গতকাল রাতে এই 21 টিভির সাবেক এক সাংবাদিক ইলিয়াস হোসেন, যিনি গত প্রায় 12 বছর যাবৎ 12 বছর যাবৎ মিথ্যাচার করে যাচ্ছেন, সেই সাংবাদিক ইলিয়াস হোসেন তথাকথিত সো-কল্ড একজন মেজর ডালিম সাজিয়ে নিয়ে এসে এই ইউটিউব চ্যানেলে একটি সাক্ষাৎকার অনুষ্ঠান করে মানুষকে আবারও বরাবরের ন্যায় বিভ্রান্ত করেছে। আসলে সাংবাদিক ইলিয়াসের কাজই হচ্ছে মিথ্যা এবং গুজব তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করে তার ভিউ বাড়ানো, আর সে যে অ্যাসাইলাম সিক করেছে সেটা আরও পাকাপোক্তভাবে তার অ্যাসাইলামটা যেন মিস না হয় সেটার ব্যবস্থা করে। আপনারা জেনে থাকবেন যে কোনো দেশে যদি অন্য কোনো দেশে গিয়ে যদি অ্যাসাইলাম সিক করা হয় তাহলে সরকারের এগেনস্টে বলতে হয়, সরকারের এগেনস্টে বলে ডকুমেন্ট জমা দিতে হয় যে আমি তো এই সরকারের এই সমালোচনাগুলো করেছি, এবং আমি গেলেই কিন্তু আমার জীবনের জন্য হুমকি স্বরূপ। তো এতদিন বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে শক্তভাবে বলেছে, বলে 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 তার অ্যাসাইলামটা সে পাকাপোক্ত করেছে। তো যাই হোক, তো ইলিয়াস হোসেন মিথ্যাচার করাই যার পেশা, এবং ভিউ বাড়ানো এবং তার অ্যাসাইলামের ভিত শক্ত করা, এটাই তার মূল উদ্দেশ্য। আর সবচাইতে প্রথম যে উদ্দেশ্য তার, সে হলো পাকিস্তানের পেইড এজেন্ট, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা। দেখুন, কালকে যে এক ভদ্রলোককে লাইভে নিয়ে আসছে, ভদ্রলোক যাই বলুন, তার পরিচয় দিয়েছে মেজর ডালিম। মেজর ডালিম একজন আত্মস্বীকৃত খুনি। এটা আমরা জেনেই পরেই ছোট থেকে বড় হয়েছি, এবং মেজর ডালিম সম্পর্কে যা কিছু পেয়েছি বই পুস্তকের বর্ণনা অনুসারে মেজর ডালিম, এটা আমার বিশ্বাস হয়নি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, কালকে ওই লোক উনি বললেন যে ওনার বয়স 75। তাহলে ওনার বয়স যদি ধরে নিলাম ওনার বয়স 75, যদিও 75 বছর বয়সে এরকম সাদা পাকা চুল নিয়ে কোনো মানুষ এত হ্যান্ডসাম থাকে না, এত ফিট থাকে না, ধরে নিলাম ওনার বয়স 75, তাহলে 1975 সালে তার বয়স ছিল 20, এটাও ধরে নিলাম সত্য। বা তার দেওয়া তথ্য মতে মেজর ডালিমের বায়োগ্রাফির যে বিবরণ বিভিন্ন সময় লেখা দেখায় পাওয়া গেছে, সে অনুযায়ী 1964 সালে সে পাকিস্তানি বিমান বাহিনীতে জয়েন করেছিল। তাহলে কি মাত্র 9 বছর বয়সে পাকিস্তানের বিমান বাহিনীতে জয়েন করেছিল? এটি আমার এই ইউটিউবের সমস্ত দর্শকদের কাছে আমার প্রশ্ন, যে 9 বছর বয়সে কিভাবে সে পাকিস্তানি বিমান বাহিনীতে জয়েন করেছে। তারপর তিনি আরেকটি কথা বলল, সে বলল মুক্তিযুদ্ধে 30 লাখ শহীদ হয় নাই, 3 লাখ শহীদ হয়েছে। বঙ্গবন্ধু ইংরেজি বলতে পারতো না, এই জন্য উনি ওইটাকে গুলিয়ে ফেলে 30 লাখ বলে ফেলেছে। কত বড় বোকা, এত দুর্বল স্ক্রিপ্ট। এখনো সেই সমস্ত পুরানো ভিডিও প্রামাণ্য দলিল বের করলে দেখা যায় বঙ্গবন্ধু কি অবলীলায় বিশ্ব নেতৃবৃন্দের সামনে ইংরেজিতে স্মার্টলি কথা বলতেছে। অথচ সে বলল বঙ্গবন্ধু ইংরেজি বলতে পারে না, এই জন্য 30 লাখকে সে 3 লাখ বলে ফেলেছে। এটা একটা পয়েন্ট। আপনারা পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি খেয়াল করে ভিডিও শুনেন তাহলে ওটা দেখতে পারবেন। তারপরও আরেকটা কথা আমি ভুলে গেলাম, ইলিয়াসের লাইভ যখন শুরু হলো, তো একটা সময় পর্যন্ত এখানে ফারুক নাম লেখা ছিল, তারপর ওইটা বদলে মেজর ডালিম হয়ে গেছে। আসলে মেজর ডালিম না, ওই ফারুক নামে একজন ব্যক্তি আমেরিকাতে উবার ড্রাইভার করে, উবারের একজন ড্রাইভার,
ওই ফারুক সাহেবকেই ওই মেজর ডালিম হিসেবে গতকালকে উপস্থাপন করছে। এর পিছনে একটা বিরাট উদ্দেশ্য রয়েছে, এটা আমি বলবো একটু পরে। তারপরে আসেন আরেকটা জিনিস আমি আপনাদের মনে করিয়ে দিই যে বঙ্গবন্ধু কিন্তু কারাগারে থাকা অবস্থায় আন্তর্জাতিক মিডিয়া বলতেছিল সেই সময় যে এই যুদ্ধে পাকিস্তানিরা 30 লক্ষ বেসামরিক মানুষকে হত্যা করেছে। হ্যাঁ, সুতরাং বঙ্গবন্ধু বলার আগেই কিন্তু মিডিয়াতেই এগুলো বলতেছিল। আসলে বেসিক্যালি মূল যে জিনিসটা চেয়েছে দুর্বল স্ক্রিপ্টের মাধ্যমে ইলিয়াস মূলত পাকিস্তানি পেইড এজেন্ট, পাকিস্তানের ভাবধারায় আদর্শে বিশ্বাসী একজন মানুষ। সে আজ থেকে 5 বছর আগে ইউটিউব চ্যানেলে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্কের সৃষ্টি করেছিল। এত বছর পরে এসে সে আবার অন্য আরেকজনকে ফেক সাজিয়ে মেজর ডালিম হিসেবে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা চালাচ্ছে এবং তার বক্তব্য মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে তার যে বিভ্রান্তমূলক তথ্য, এই তথ্যকে সত্য রূপদানের লক্ষ্যেই গতকালকে ফারুক নামের এক ব্যক্তিকে মেজর ডালিম সাজিয়ে সে ইন্টারভিউ করেছে। ঠিক যেমনিভাবে এই তো 5ই আগস্টের পরে সে একটি ভিডিও ছেড়েছে। দেখেন কত বড় স্টুপিড, হ্যাঁ, কত বড় সে একটা বেয়াদব। সে একটা ভিডিও বানিয়েছে ভয়ঙ্কর সাউন্ড দিয়ে, যে ওই বঙ্গবন্ধুর আরেক খুনি বজলুল হুদা নাকি কারাগারে থাকা অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি তাকে নিজে হাতে জবাই করে হত্যা করে উল্লাস করেছে। সাথে নাকি আমি ছিলাম, জাহাঙ্গীর কবির নানক ছিল, ইসমাইল চৌধুরী সম্রাট সাহেব ছিল। এই 3 জনকে পেঁচায়া প্রধানমন্ত্রীকে দিয়ে একটা এমন ভয়ঙ্কর সব শব্দ মিউজিক টিউজিক দিয়ে একটা ভিডিও বানিয়ে ছেড়েছে। তখন আমি দেখেছি ওই ভিডিওর ভিউ হয়ে গেছে 7 মিলিয়ন, তার মানে 70 লক্ষ লোক। মানে একটা জিনিস সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে মানুষ যেভাবে হুমড়ি খেয়ে পড়ে, সত্য মিথ্যা যাচাই না করে যেভাবে দেখে এবং যেভাবে এই করে, এটা ইলিয়াস হোসেনের ওই মিথ্যা বানোয়াট কাল্পনিক ভিডিওটা। আচ্ছা একটা কথা বলেন তো, একটা দেশের প্রধানমন্ত্রী যদি কারো বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায়, তাহলে কি তার নিজের কারাগারে যে কাউকে হত্যা করতে হবে, জবাই করতে হবে? এটা কি আদৌ সম্ভব? এটা কি আদৌ সম্ভব? আপনারা বলেন। আপনাদের কাছে এই 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 ইলিয়াস যে এই ভিডিওটা বানাইছে, এটার সত্যতা যাচাইয়ের যে দায়িত্ব কিংবা সত্যতার যে সত্য কিনা, এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। আরেকটি জিনিস, যে মেজর ডালিম, এটা আমার বিশ্লেষণে এই গতকালকের যে লোকটিকে আনা হয়েছে, এটি কখনোই মেজর ডালিম না। আর মেজর ডালিম যদি হয়েও থাকে, তাহলে দেখেন মেজর ডালিম না, আসলে দেশে এখন -2 ফর্মুলার রাজনীতি চলতেছে। ঠিক আছে, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা চলে এসেছেন, বেগম খালেদা জিয়া গত আগামীকালকে লন্ডনে চলে যাচ্ছে। তো বিএনপিকে দল হিসেবে এবং জিয়াউর রহমানকে ব্যক্তি হিসেবে কিন্তু গতকালকে শেষ করে দিয়েছে তথাকথিত মেজর ডালিমের সাক্ষাৎকার অনুষ্ঠানটি দিয়ে। না, এটার পিছনে কিন্তু উদ্দেশ্য আছে। এটার পিছনে উদ্দেশ্য, এটা কার প্রেসক্রিপশনে? এটা হলো জামাত ইসলামের প্রেসক্রিপশনে। ইলিয়াস যাদের আদর্শে বিশ্বাসী, জামাতিদের প্রেসক্রিপশন অনুযায়ী গতকালকে সে এই মেজর ডালিমের নাটকটি করেছে। আমরা সারা জীবন এবং কত বড় বেয়াদব বলতেছে, ওই লোক বলতেছে যে সে নাকি 2 জনকে চিনে যে দর্শিত হয়েছে। চিন্তা করেন, বিবিসি থেকে তখন সাংবাদিকরা এসেছিল, অনেক আন্তর্জাতিক এএফপি থেকে এসেছিল, আরো অনেক আন্তর্জাতিক মিডিয়া এসেছিল। তাদের ডকুমেন্টারিতে কিন্তু কয়েক লক্ষর মানুষের সাক্ষাৎকার রয়েছে এবং সেই সময় ধর্ষিত অনেক নারীদের বক্তব্য রয়েছে, যে কিভাবে তাদেরকে নিয়ে সেনা ক্যাম্পে নিয়ে রাজাকাররা দিয়ে আসতো, কিভাবে দর্শন করা হতো। তো কত বড় একটা সত্যকে কিভাবে মিথ্যা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। সবকিছু মেনে নিলাম, ইলিয়াস তো আমেরিকায় থাকে, ওই লোকও আমেরিকায় থাকে। না, এত যদি সৎ সাহস থাকে, তাহলে ওই লোকের ডিএনএ টেস্ট করুক যে সেটা মেজর
ডালিম কিনা এটা প্রমাণ করুক। যে ইলিয়াসকে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি, ইলিয়াস তো দাবি করে যে সে অনেক কষ্টে লাইফ লিড করতেছে, হ্যান ত্যান ম্যান, ওই ডিএনএ টেস্ট করতে $200 লাগে, 200 কিংবা $250 লাগে। ওইটা ওইখানকার অনেক লোক আছে ওইটা দেওয়ার মতো, দিবে। ইলিয়াস ডিএনএ টেস্ট করে প্রমাণ করুক যে এই কথিত ব্যক্তি মেজর ডালিম। পারবে না, কোনো দিনও এই চ্যালেঞ্জ ইলিয়াস গ্রহণ করতে পারবে না। কারণ ইলিয়াস আপাতমস্তক একটা 420 বাটপার, সে একটা টাউট, ঠিক আছে। তার কাজই হচ্ছে মিথ্যা গুজব সৃষ্টি করা এবং জনমনে ভীতির সঞ্চার করা। সে মিথ্যা তথ্য দিয়ে সে তথ্য সন্ত্রাস, সে একজন বিরাট তথ্য সন্ত্রাসী। আমি বলবো তাকে তথ্য সন্ত্রাসী, ঠিক আছে। সে তথ্য সন্ত্রাস করতেছে। আমরা আন্তর্জাতিকভাবে তার এই তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে আমরা একটি পিটিশন অচিরেই দায়ী করব। হ্যাঁ, অচিরেই আমরা একটা পিটিশন পিটিশন জমা দিব। আর এই ইলিয়াসের এই মিথ্যাচারে সাধারণ মানুষ, গ্রামের মানুষ, প্রত্যন্তরের মানুষ বেশি বিভ্রান্ত হচ্ছে, ঠিক আছে। তো আমি ইলিয়াসকে ওপেন চ্যালেঞ্জ দিলাম যে ইলিয়াস যেহেতু দাবি করতেছে যে 52 বছর পরে মেজর ডালিমকে একটা জনসম্মুখে আনতে পেরেছে, ঠিক আছে, তাহলে করুক, ডিএনএ টেস্ট করে প্রমাণ করুক যে মেজর ডালিম, এই ব্যক্তি মেজর ডালিম। ওই লোক আরেকটা কথা বলছে যে তার স্ত্রী মারা গেছে, তার স্ত্রীকে গৃহবন্দী করে রাখা হয়েছিল, পাসপোর্ট শেষ করে রাখা হয়েছিল, 2005 সালে মারা গেছে। আমার কথা হলো বিএনপি তো তাদেরকে পুরস্কৃত করেছে না, তো তখন তো বিএনপি ক্ষমতায় ছিল 2001 থেকে 2005। তাহলে তার স্ত্রীর পাসপোর্ট কেন বিএনপি করে দিল না? তার স্ত্রী কেন ওই সময় মারা গেল? এগুলা কোনো তথ্যের সাথে কোনো তথ্যের মিল নেই। এটা মেজর ডালিম না, এই ভুয়া একজন মানুষকে মেজর ডালিম হিসেবে সে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছে এবং একমাত্র উদ্দেশ্য বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে বিতর্কিত করাই মূল লক্ষ্য। এবং ওই লোক বললো কি যে যুদ্ধ চলাকালীন সময়ই সে জানে যে এই যুদ্ধটা ভারতের ষড়যন্ত্রের কারণে হচ্ছে। তাহলে তুই যুদ্ধ অংশগ্রহণ করছিস কেন? আমার প্রশ্ন হলো এটা, তুই যদি তখনই জানোস যে ভারতের কারণে এই যুদ্ধ হচ্ছে, তুই যুদ্ধ অংশগ্রহণ করতি না। আবার বলতেছে তখনই বঙ্গবন্ধুকে মারার প্ল্যান করছে। আমরা সারা জীবন শুনলাম মেজর ডালিমের বউকে কিডন্যাপ হয়েছে, এই জন্যে মেজর ডালিম প্রতিশোধ নিছে। অথচ কালকে শুনলাম যে যুদ্ধ চলাকালীন সময়ে সে ইন্ডিয়া যুদ্ধ করাচ্ছে, এই জন্য সে বঙ্গবন্ধুকে হত্যা করে। আসলে এগুলার জন্মের কোনো ঠিক নাই, এগুলা বেজন্মা, এগুলার কাজই হলো মিথ্যাচার করা, ঠিক আছে। এগুলা মিথ্যা এই তথ্য সন্ত্রাসের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে মানুষ কি করে, এদেরকে বয়কট করুন, এদেরকে পরিহার করুন। আর যদি সৎসাহস থাকে তাহলে এই ফারুক অথবা তথাকথিত আমি বলি মেজর ডালিমের ভাই মেজর আনারের এই ডিএনএ টেস্ট করে জাতির সামনে ইলিয়াস প্রমাণ করুক যে ইলিয়াস একজন সত্যবাদী এবং ইলিয়াস সত্যি মেজর ডালিমকে এনে সে সাক্ষাৎকার নিয়েছে। সবাই বড় বড় আসামি তাদেরকে ধরার ক্ষেত্রে যে ধরনের নাটকীয়তা আমরা আওয়ামী লীগের আমলে লক্ষ্য করেছি, ঠিক একই ধরনের নাটকীয়তা আমরা এবার লক্ষ্য করলাম। তাহলে কি আমরা সেই আওয়ামী লীগের আমলে ফিরে গেলাম? এই প্রশ্ন আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে রাখছি। আপনাদের কি সক্ষমতা না এই দুজন আসামিকে যাওয়ার সাথে সাথে গ্রেপ্তার করার? ওরা নিজেদেরকে দাবি করছে ওরা এই প্রজন্মের 24-এর মুক্তিযোদ্ধা। আমরা তো জানি যে ওবায়দুল কাদের একজন মুক্তিযোদ্ধা। দেশবাসী কি তাকে মাফ করবে? আপনি জুলাই অভ্যুত্থানে ভূমিকা রেখেছেন, আর এই কারণে আপনি যে কোনো অন্যায় করবেন, অপরাধ করবেন, সেটিকে মাফ করে দিতে হবে? এটি কোনোভাবেই গ্রহণযোগ্য না। যারা অপরাধ করেছে, গতকাল আপনারা দেখেছেন যে তারা সেখানে প্রেস কনফারেন্স করেছে। তাদের বক্তব্য ইতিমধ্যে হাসান আল মামুন বলেছেন যে অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য তারা রেখেছেন। সন্ত্রাসীদের মতো এত বড় ক্ষমতা ওরা কিভাবে পেল? অপরাধ করার পরেও সাংবাদিক সম্মেলন, একজন অপরাধী এবং একই সাথে মামলার এজাহারভুক্ত আসামি, তিনি কি সাংবাদিক সম্মেলন করতে পারেন? না। এই সাহসিকতা সে কোথায় পেল? আমরা দেখেছি যে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতৃত্ব সার্জিস, তিনি নিজে ওই অপরাধীদের যে প্রেস কনফারেন্স, সেটার নোটিশ সাংবাদিকদের কাছে একটি গ্রুপে তিনি নিজে তার হোয়াটসঅ্যাপ আইডি থেকে প্রেরণ করেছেন। কেন, কি কারণে, ওই অপরাধীদের সাথে আপনার সম্পর্ক কি, সেটি আমরা জানতে চাই। কেন আপনি তাদের হয়ে তাদের নোটিশ সাংবাদিকদের গ্রুপে আপনি পাঠাবেন? আপনি কি তাদেরকে রক্ষা করতে চান? আপনি ইতিমধ্যে ফারুক হাসানকে দেখতে এসেছেন, এজন্য আপনাকে আমরা ধন্যবাদ জানাই। কিন্তু দেখতে আসার পরেও আবার সেই অপরাধীদের সাথে সম্পর্ক, তাদের নোটিশ সাংবাদিকদের গ্রুপে পাঠানো, এইটাকে আমরা খুব ছোটভাবে দেখছি না। আমরা জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক, সদস্য সচিব সহ যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই বিষয়টি আপনাদেরকে খতিয়ে দেখতে হবে। এই ঘটনায় সার্জিসের প্রত্যক্ষ এবং পরোক্ষ কোনো ইন্ধন আছে কিনা সেটি আমরা তদন্ত সাপেক্ষে জানতে চাই, এবং সেই তদন্ত করার দায়িত্ব জাতীয় নাগরিক কমিটি। আমরা দেখতে চাই যে তারা যেহেতু বলছে তারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করবে, সেক্ষেত্রে তারা যার বিরুদ্ধে অভিযোগ আসলো সেই অভিযোগ তারা কিভাবে খতিয়ে দেখে। আমরা এখনই বলছি না যে এই ঘটনার সাথে সার্জিস জড়িত, কিন্তু একটি ক্লু কিন্তু আমাদের হাতে এসেছে। তিনি ফারুককে দেখতে আসলেন, দেখতে আসার পরেও তিনি আবার তাদের সেই নোটিশ এই আপনারা সাংবাদিকরা সাক্ষী আপনাদের গ্রুপে পাঠিয়েছে 12টার দিকে, আর নোটিশটা বানাইছি দুপুরে। তো যাই হোক, সাংবাদিক ভাইরা আপনারা দেখেছেন 18 সাল থেকে 24 সাল পর্যন্ত আমাদের ভূমিকা। এই ফারুক হাসানকে 2018 সালে 2 জুলাই ঠিক একই কায়দায় ছাত্রলীগের হায়নারা আক্রমণ করেছিল, তার কানের পর্দা সেই সময় ঠিক একইভাবে এবার তার যেভাবে ছুরি দিয়ে এটি যদি গলায় লাগে, যেভাবে সেখানে ফ্লোরের উপরে তাকে লাথি দেওয়া, আপনারা ভিডিও দেখেছেন কিভাবে 20 থেকে 25 জন মিলে তাকে সেখানে নির্যাতন করেছে। সেখানে মানুষ ছিল, তারা কেন চুপ ছিল আমি প্রশ্ন রাখছি। অভ্যুত্থানের পরে কি আপনারা যাদেরকে আমরা ডেকেছিলাম, যারা ফারুকের উপর আক্রমণ করেছে, তারা অতিথি এবং একই সাথে ফারুকও অতিথি? আপনাদের কি সক্ষমতা নাই, ভলেন্টিয়ার ছিল না ফারুককে রক্ষা করা? আপনারা তো পারেননি, তার মানে আপনাদেরকেও দায় নিতে হবে। এবং ফারুক হাসান ক্লিয়ার করেছে যে সেখানে ছাত্র দলের নাম এসেছিল। এই যে বিভ্রান্তি জাতীয় বিপ্লবী পরিষদের যিনি সভাপতি সেখানে ছিলেন, তৈরি করলেন, তার কাছে তারা বলেছিলেন যে এই ঘটনা ছাত্র দলের নেতারা ঘটিয়েছে। এই যে অপরাধীদেরকে ছাত্র দল বানানো, এটি কিন্তু অন্যায্য। যাই ঘটুক না কেন আপনি তাকে ছাত্র দল বানাবেন, এই ধরনের একটি টেবু বর্তমানে বাংলাদেশে তৈরি হয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং বিরোধিতা করি। যে ঘটনা ঘটেছে, এই ঘটনার কোনো ক্ষমা আমরা করতে পারি না। আপনারাই বলেন, তিনি কি ভুল করেছেন? ফারুক হাসানের মতন একজন নেতা যাকে আপনারা চিনেন, জানেন, চেনার পরেও আপনারা কেন এই ঘটনা ঘটালেন? এখন আসছেন মাপ চাইতে। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাথে সম্পর্ক কি? এই যে হিল্লোল এবং শরীফ, তনয় এবং সাইফুল, তাদের সাথে আপনাদের সম্পর্ক কি আমরা জানতে চাই। কেন শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধ এখানে আসলো? কেন তিনি আপোষ করতে বলছেন? জুলাই স্মৃতি ফাউন্ডেশন আমার সম্পদ না, টাকা পেয়েছেন, এইখানে তিনি আসলেন স্নিগ্ধ। তাকে তো আমরা মুগ্ধের ভাইয়ের কারণে সম্মান করি, তার অবদান গণ অভ্যুত্থানে ছিল কিনা জানি না, কিন্তু একমাত্র মুগ্ধের ভাই যে কথা এখন পর্যন্ত আমাদের কানে বাজে, এই পানি লাগবে পানি, এবং এই একটি বক্তব্য ভিডিও যেভাবে মানুষকে উদ্বেলিত করেছিল, আন্দোলনে অনুপ্রেরণা এবং সাহস, আমরা কি আপনাদের কাছে জবাব দিতে চাইতে পারি না? কি করলেন আপনারা? 5 বছর হিসাব দেন, খতিয়ান দেন, কি করেছেন? প্রত্যেকটা দিনের, প্রত্যেকটা সেকেন্ডের, প্রত্যেকটা মিনিটের হিসাব দিতে হবে। যেমনি ভাবে একজন উপদেষ্টা রেজানা আপা বলেছিল প্রত্যেকটা গুণের বিচার হবে, আমরা একই সাথে বলতে চাই প্রত্যেকটা সেকেন্ডের জবাব দিতে হবে। গণ অভ্যুত্থানের পরে যেন ভাবে সরকার চালা অলস সময় কাটাবেন, সেটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। গণ অভ্যুত্থান হয়েছে, দেশটা সুন্দরভাবে সঠিকভাবে চালাতে হবে। আমরা আপনাদের সাথে রয়েছি, আপনাদের সমালোচনা করছি, এর মানে এই নয় যে আমরা আপনাদের পদত্যাগ চাই, পতন চাই। আপনারা যাতে করে সঠিক পথে থাকেন, এই কারণেই আমরা আপনাদের সমালোচনা করি, আপনাদের ভুলগুলো নিয়ে কথা বলি, যাতে করে আপনারা ভুল শুধরে সঠিক পথে কাজ করতে পারেন। সর্বশেষ বলবো, এই সরকারকে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয় নাই, পুলিশ ফাংশন করছে না, একের পর এক আমরা দেখছি আওয়ামী লীগের দুর্বৃত্তরা বিভিন্ন জায়গায় অস্থিতিশীল
পরিবেশ সৃষ্টির পায়তারা করছে। ছাত্রলীগের আমরা দেখলাম যে তাদের জন্মদিন পালন করলো। এই যে আওয়ামী লীগ আবার ফিরে আসা চক্রান্ত করছে, এই সাহস তারা কিভাবে পেল? এই সাহস পেয়েছে এই উপদেষ্টাদের কারণে। কারণ তারা আওয়ামী লীগকে ধরে নাই। 28 অক্টোবরের পরে যদি 30,000 আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়, তাহলে এখন কেন এই গণঅভ্যুত্থানের পরে ন্যূনতম 30,000 আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলো না? দুঃখিত যদি বলছিলেন, আমার মিস্টেক হয়েছে যে 28 অক্টোবরের পরে যদি বিএনপি জামাত গণ অধিকার পরিষদের 30,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করতে পারে, এখন কেন এই অভ্যুত্থানের পরে 30,000 আওয়ামী লীগের গুন্ডা পান্ডা মাস্তানকে গ্রেপ্তারি সরকার করছে না? আমরা কি প্রশ্ন করতে পারি না? এই প্রশ্ন ফারুক হাসান শহীদ মিনারে করেছিল এবং এই কারণে হামলা করা হয়েছে। তাহলে বুঝে নেন, যারা হামলা চালিয়েছে এরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ না, এরা আওয়ামী লীগের প্রেতাত্মা। সুতরাং এই প্রেতাত্মাদের রক্ষা করার জন্য যারা এগিয়ে আসবে, আমাদের আন্দোলন তাদের বিরুদ্ধে শুরু হবে। আওয়ামী লীগের কোনো ছাড় আমরা দিব না। আওয়ামী লীগের প্রেতাত্মাদের সাথে আমরা কোনো আপোষ করবো না। আওয়ামী লীগের সাথে যদি এই সরকারও আপোষ করে, এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন শুরু করবো। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা সবসময় ন্যায় এবং নিষ্ঠার পথে ছিলেন। এই গণঅভ্যুত্থানে আপনাদের ভূমিকা সম্পর্কে আমরা জানি। 6 জন সাংবাদিক শহীদ হয়েছে। আপনারা আমাদের উপর যে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, ফারুকের উপর হামলা হয়েছে, আশা করি আপনারা এই হামলার ঘটনায় আমাদের সাথে থাকবেন যতক্ষণ না পর্যন্ত ন্যায় বিচার নিশ্চিত হচ্ছে। আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। তাদেরকে যদি আজকে অন্যায় ভাবে কোনো ক্ষমতার মাধ্যমে, হস্তক্ষেপের মাধ্যমে জামিন দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা ওই নিম্ন আদালত ঘেরাও করবো। কথা স্পষ্ট। এই ঘটনায় আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। বিন্দু পরিমাণ আমরা ছাড় দিব না। আমাদের কথা স্পষ্ট। ফারুক এখনো পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছে। এই হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় এই আসামিরা জামিন পেয়ে যায়, তাহলে আমরা ধরে নিব যে এই বিচার বিভাগের উপরে এবং বিচারকদের উপরে হস্তক্ষেপ করে জামিন করানো হয়েছে। একই সাথে বাকি আসামিরাও গতকাল প্রেস কনফারেন্সে ছিল, কেন গ্রেপ্তার করা হয় সেই প্রশ্ন আমরা রাখছি। বাকি আসামিদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। জামিন দিবেন, দেখি কার কত বড় ক্ষমতা জামিন দেয়। আমরা দাবি রাখছি আগামী 24 ঘন্টার মধ্যে জামিনটা দূরে থাক, বাকি আসামিদেরকে গ্রেপ্তার করতে হবে। গণ অধিকার পরিষদের সকল নেতাকর্মীকে এই বিষয়ে সোচ্চার থাকার